এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ সরগরম অনুষ্ঠানে দেবলীনা দত্তর মন্তব্য ঘিরে বিতর্কের রেশ অব্যাহত। এবার অভিনেত্রীর বিরুদ্ধে মুখ খুললেন রুদ্রনীল ঘোষ। অভিনেত্রীকে বক্তব্য সংশোধন করার আর্জি জানালেন অভিনেতা। পাল্টা কড়া প্রতিক্রিয়া দিয়েছেন দেবলীনা। দেবলীনা, তুই বা তোর মা অষ্টমীর দিনে যেখানে বাঙালি বাড়িতে নিরামিষ খাওয়া হয়, মাছ ভাজাও হয় না, সেটা রান্না করতে পারা যায় তো? পারবি তো? আমি বন্ধু হিসেবে প্রথমত রুদ্র তোকে আর কনসিডার করছি না। বন্ধু হিসেবে প্রশ্ন করলে হঠাৎ গোটা সিনারিওতে আমার মা কি করে আসলেন? এবিপি আনন্দর সরগরম অনুষ্ঠানে অনিন্দ চট্টোপাধ্যায় এবং দেবলীনা দত্তর মন্তব্য ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। তোলপাড় টালিগঞ্জ। গত 8ই জানুয়ারি এবিপি আনন্দ সরগরম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনিন্দ চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, দেবলীনা দত্ত সহ অনেকে। অনুষ্ঠানে কি বলেছিলেন অনিন্দ, দেবলীনা? রাজনীতিবিদরা একটু লিনিয়েন্ট হন সাধারণ মানুষের প্রতি। অনির্বাণ ভীষণ সুন্দর বলেছে, ও বলেছে যেরাম যা ইচ্ছে সেটা খাবে, যেরাম যা বন্ধু সেরাম করবে। ও বলেছে ষষ্ঠীর দিন লুচি খাবে, তো অষ্টমীর দিনও পাঁঠার মাংস খাবে। আমি বলছি আমি নবমীতে বিফও খাবো, সেটাকেও অ্যালাউ করা হোক। তার কারণ এইটুকু আমার পাবলিক রাইটের মধ্যে পড়ে। ভীষণ একমত তোমাদের সঙ্গে আর কি। আমি নিরামিষাশী সে কথা আলাদা, কিন্তু পাঁঠা এবং বিফ দুটোই দারুণ রান্না করতে পারি। কাজে ওই অষ্টমীর দিন আর নবমীর দিন আমাকে ডেকো, আমি রান্নাটা করে দেবো। এরপর অনিন্দ চট্টোপাধ্যায় এবং দেবলীনা দত্তর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন বিজেপির যুব মোর্চার সহসভাপতি তরুণ জ্যোতি তিওয়ারি। দেবলীনার অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় তাকে খুন ও গণধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। দেবলীনা দত্তর পাশাপাশি এবিপি আনন্দ সরগরম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী সায়নী ঘোষও। সাধারণ মানুষ বুঝতে পারছে না কোথায় যাবে। আমার মা বলছিল যে ঝাঁকের কই, ঝাঁকের কই। আমাকে বললো এটা শুনেছিস এই কথাটা, এটা আজকে তোর কাজে লাগবে। আমি সত্যি অ্যানালাইজ করে দেখলাম একদমই ঠিক। এবং যারা যারা এই পালা বদল বা মন বদল বা শিবির বদল বা সুর বদল বা যা যা বদল করছেন, তারা প্রত্যেকেই সাধারণ মানুষকে এটা বলছেন যে ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। এরপর 2015 সালে একটি ছবি পোস্টের অভিযোগে সায়নী ঘোষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা তথাগত রায়। এই প্রেক্ষিতে সায়নীর পাশে দাঁড়িয়ে বিজেপিকে হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। দেবলীনা ও সায়নীদের পাশে থাকার বার্তা দিয়ে রাস্তায় নেমেছেন বিশিষ্ট থেকে অভিনেতা অভিনেত্রীরা। সেই দেবলীনা দত্তর বক্তব্যের বিরুদ্ধেই এবার মুখ খুললেন রুদ্রনীল ঘোষ। আমাদের স্বাধীনতা মানে হচ্ছে বোধহয় দায়িত্ববোধ, সচেতনতা। প্রচুর বাঙালি মানুষ এতে কষ্ট পেয়েছেন। আমার মনে হয় যে সেটা বোধহয় ওর ঠিক করে নেওয়া উচিত। তোর 498 এর সময় তোর প্রত্যেকটা কথা বিশ্বাস করেছিলাম যে রুদ্র বোধহয় সত্যিই বলছে বলে তোকে সাপোর্ট করেছিলাম, কিন্তু হয়তো আমি ভুল করেছিলাম। আমি একবার এই দল, তারপর আরেকটা দল, তারপর আরেকটা দল, এই যে বারবার সংশোধন, বদলে বদলে যাওয়া, ওইটা ঠিক আমার স্বভাব নয়। কয়েক মাসের মধ্যে রাজ্যে বিধানসভা ভোট। তার আগে এবিপি আনন্দ সরগরম অনুষ্ঠানে অভিনেত্রীর মন্তব্য ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। অভিনেতা অভিনেত্রীদের মন্তব্য, প্রতি মন্তব্যে তুঙ্গে তরজা। কৃষ্ণেন্দ্র অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। কসবায় ইন্দ্রনীল সেনের বাড়ির সামনে বোমাবাজি। তথ্য সংস্কৃতি প্রতিমন্ত্রীর বাড়ির সামনে দুষ্কৃতী হামলার অভিযোগ। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে তদন্তে পুলিশ। রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেনের পাড়ায় একবারে বাড়ির সামনেই বলা যেতে পারে বোমাবাজি। রাত 7:45 নাগাদ কয়েকজন দুষ্কৃতী এখানে এসে বোমা ফেলে যায় বলে কিন্তু তেমনটাই স্থানীয় বাসিন্দারা বলছেন। একটি বোমা এখানে পড়ে, এই সেই বোমার দাগ এখনো পর্যন্ত দেখা যাচ্ছে। সেই সময় ইন্দ্রনীল সেন বাড়িতে ছিলেন না। আমরা কথা বলবো। আপনার বাড়ির সামনেই বোমাবাজি হয়েছে? হ্যাঁ, একদম আমার বাড়ির 2-3 হাত পরেই বোমাবাজি হয়েছে। সামনেই আমার দোকানটা ছিল, তো যদি বোমটা ওখানে না পড়ে আর 2-3 হাত পরে পড়তো তো আমার স্ত্রী আমার দোকানে বসেছিল অলরেডি, তো এখানে কাঁচের সব জিনিস রয়েছে, তো উনি ইনজিওর্ড হতো। এটা কারা সেটা ঠিক বুঝতে পারছি না। এখানে কিছুদিন ধরেই দেখছি কিছু বাইরের লোকেরা আসা যাওয়া করছে যাদের আমরা চিনি না। আমি তো ছোটবেলা থেকে এখানে আছি, কিন্তু এদের কোনোদিন আমি দেখিনি এই জায়গায়। এখানে কি কোনো গন্ডগোল হয়েছিল আগে? এখনো পর্যন্ত সেরকম কোনো গন্ডগোল তো আগে কোনোদিনই হয়নি। মন্ত্রীর বাড়ির তো কার্যত সামনে। হ্যাঁ, একদম মন্ত্রীর বাড়ির সামনাসামনি। এটাই একটা ভয়ের ব্যাপার। কী জন্য এই জিনিসটা হচ্ছে এটাও বুঝতে পারছি না। তো প্রশাসনের উচিত একটা প্রপার স্টেপ নেওয়া এই জায়গায়, কী হচ্ছে ব্যাপারটা একটু দেখা। স্থানীয় বাসিন্দারা কিন্তু রীতিমতো আতঙ্কে, কারণ একদিকে স্কুল রয়েছে, দিল্লি পাবলিক স্কুল, এবং ঠিক তার পাশে এখান থেকে কয়েকটা বাড়ি, কয়েকটা হেঁটে গেলেই কিন্তু এখানে রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়ি। এই জায়গাতেই সন্ধেবেলা বোমাবাজি হয় এবং স্বাভাবিকভাবেই স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত। ক্যামেরায় এডি রোজারিওর সঙ্গে সমিত সেনগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা।
গরু পাচার কাণ্ডে ফেরার যুব তৃণমূল নেতা বিনয় মিশ্রের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল আসানসোলের বিশেষ সিবিআই আদালত। ওই মামলায় আজ বসিরহাটে ব্যবসায়ী আব্দুল বারিক বিশ্বাসের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। বারিককে আগামী 4 ফেব্রুয়ারি নিজাম প্যালেসে হাজির হতে নোটিশ দিয়েছে সিবিআই। কয়লাকাণ্ডে ফেরার ব্যবসায়ী অনুপ মাঝি ওরফে লালার পর এবার গরু পাচার কাণ্ডে যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বিনয় মিশ্র নামে গ্রেফতারি পরোয়ানা জারি করল আসানসোলের বিশেষ সিবিআই আদালত। পাশাপাশি বুধবার গরু পাচার কাণ্ডে আর এক অভিযুক্ত উত্তর 24 পরগনার বসিরহাটের প্রভাবশালী ব্যবসায়ী আব্দুল বারিক বিশ্বাসের বাড়িতে তল্লাশি চালালো সিবিআই। কয়লার পাশাপাশি গরু পাচার কাণ্ডের তদন্তে কোমর বেঁধে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মঙ্গলবারই ফেরার বিনয় মিশ্রর বাড়িতে তল্লাশি চালানো হয়, কিন্তু সিবিআই সূত্রে খবর তার খোঁজ মেলেনি। বিনয়ের ভাই বিকাশকে 3 দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কিন্তু তিনিও দাদার হদিশ দিতে পারেননি বলে সিবিআই সূত্রে খবর। সেই কারণেই ফেরার ওই যুব তৃণমূল নেতার বিরুদ্ধে জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা। এ নিয়ে তর্জায় জড়িয়েছে তৃণমূল ও বিজেপি। একদম অভিষেক ব্যানার্জি বাড়িতে লুকিয়ে আছে, পুলিশ প্রোটেকশন, পশ্চিমবাংলা পুলিশ প্রোটেকশন দিচ্ছে তাকে, কলকাতা পুলিশ প্রোটেকশন দিচ্ছে। আর গ্রেফতারি পরোয়ানা আপনি সঙ্গে সঙ্গে চাইলে হয় না, ওটা কোর্ট দেয়। যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নামে এর আগেও অনেক অভিযোগ করেছে, একটা অভিযোগ প্রমাণ করতে পারেন। ওই অর্জুন সিং কেন, ওদের বিজেপির কোনো নেতা শত চেষ্টা করেও কিছু পারবেন না। বাংলার মানুষ সব জানে, সঠিক সময় তার রায় দেবে। এদিকে সিবিআই এর দাবি, গরু পাচার কাণ্ডের অন্যতম মাথা আব্দুল বারিক বিশ্বাস। বুধবার বসিরহাটের সংগ্রামপুরে আব্দুলের বাড়ি ও অফিসে তল্লাশি চালায় সিবিআই, কিন্তু বাড়িতে পাওয়া যায়নি। গরু পাচার কাণ্ডে আব্দুল বারিক বিশ্বাসের বাড়িতে সিবিআই এর তল্লাশি অভিযান বসিরহাটে সংগ্রামপুর এলাকার সামনে রয়েছে, এবং সামনে যে বাড়ি, এই বাড়িতেই সিবিআই এর আধিকারিকরা রয়েছেন এবং তল্লাশি অভিযান চালাচ্ছেন। বাইরে আমরা দেখতে পাচ্ছি সিআরপিএফ এর জওয়ানরা রয়েছেন, অর্থাৎ সিআরপিএফ এর জওয়ানদের নিয়েই সিবিআই এর এই তল্লাশি অভিযান। ম্যাক্সিমাম সব মিথ্যে কথা শুনছি, কেন বলছি যেটা না হয় সেটাও বলে। মানুষ ভালো খেলে ভালো পড়লে এগুলো মানুষের পিছনে কাটিয়ে দেওয়া শুরু করে। আব্দুল বারিক তৃণমূলের সঙ্গে সরাসরি যুক্ত না হলেও তার পরিবারের একাধিক সদস্য রাজ্যের শাসক দলের সঙ্গে যুক্ত বলে সিবিআই এর দাবি। 2014 সোনা পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল বারিককে। পরে ইডি তার সম্পত্তি বাজেয়াপ্ত করে বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি। লালা বিনয়ের পর এবার আব্দুল বারিকের খোঁজেও তল্লাশি শুরু করল সিবিআই। প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। রাজ্য সভাপতির ব্যবস্থা নেবার হুঁশিয়ারি সত্ত্বেও কাটল না বিজেপির গোষ্ঠীকোন্দল। সোনারপুরে এবার প্রকাশ্যে এলো আদি বনাম নব্বর দ্বন্দ্ব। পরস্পরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। গেরুয়া শিবিরকে কটাক্ষ করেছে তৃণমূল। বিশৃঙ্খলা যদি কেউ ইচ্ছা করে থাকে আমাদের পার্টির লোক, তার বিরুদ্ধে পুরো কড়া ব্যবস্থা নেবে। পার্টিতে ইনডিসিপ্লিন কিছুতেই বরদাস্ত করা হবে না, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে সব। সোনারপুরের হরিনাভিতে পার্টি অফিসের উদ্বোধন ঘিরে অশান্তির ঘটনায় হুঁশিয়ারি দিয়েছিলেন খোদ দিলীপ ঘোষ। তা সত্ত্বেও আরও প্রকট বিজেপির গোষ্ঠীকোন্দল। এবার প্রকাশ্যে এলো আদি বনাম নব্বর দ্বন্দ্ব। মঙ্গলবার সোনারপুর দক্ষিণের মণ্ডল সভাপতি তমাল চৌধুরী সহ 10 জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে দলেরই একাংশ। বুধবার নতুন করে পুলিশে অভিযোগ দায়ের হলো 6 জনের বিরুদ্ধে। অভিযোগকারিনী মণ্ডল সভাপতির ঘনিষ্ঠ বলে এলাকায় পরিচিত। প্রজাতন্ত্র দিবসে হরিনাভিতে পার্টি অফিস উদ্বোধন করেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। পার্টি অফিস উদ্বোধনের সময় দিলীপের সামনেই হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই গোষ্ঠী। সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই মণ্ডল সভাপতি তমাল চৌধুরীর সঙ্গে জেলা সহসভাপতি বসন্ত শেঠিয়ার বিবাদ চলছে। অভিযোগ, তার জেরে হামলা চালান মণ্ডল সভাপতির অনুগামীরা। যে ঘটনাকে ঘিরে প্রকাশ্যে এসে পড়েছে আদি ও নব্বর দ্বন্দ্ব। তমাল চৌধুরীর নেতৃত্বে ছেলেপুলেরা যারা আছে মদ্যপান করে টোটাল আমাদের যেসব মহিলা কর্মী ছেলে সবার উপরে ওরা আক্রমণ করে। তৃণমূল থেকে যারা আসছে তাদেরকে ওরা বেশি প্রায়োরিটি দিচ্ছে। আমরা দলের হয়ে ভাবি, দলের হয়ে কথা বলি, ওটাও কোনো মতে চাই না। ও নিজের একটা গ্রুপবাজি করতে চাইছে, লবি করছে। এই ঘটনায় মণ্ডল সভাপতি তমাল চৌধুরী জানান, এই নিয়ে কোনো মন্তব্য করব না। গোটা ঘটনা জেলা নেতৃত্বকে জানানো হয়েছে, যা ব্যবস্থা নেওয়ার দল নেবে। অন্যদিকে এই ঘটনাকে বড় করে দেখতে নারাজ গেরুয়া শিবিরের জেলা নেতৃত্ব। পার্টি এখন বড় হচ্ছে, অন্য পার্টি থেকে লোকজন আসছে, কেউ কারোর নামে অভিযোগ করতে পারে, সেটা বিষয়। কিন্তু সেরকম আমার চোখে সেরকম কালকে আমি উপস্থিত ছিলাম, সেরকম কোনো মারাত্মক কিছু হয়নি। হ্যাঁ, বলতে পারেন বচসাটা হয়েছে, এটা স্বাভাবিক, এটা হয়েছে। তাও দিলীপদার ওই হলঘরে হয়নি, রাস্তায় হয়েছে। যখন আমি তলায় গেছি ওটা তখন থেমে গেছে। তবে বিজেপির কোন্দলকে কটাক্ষ করতে ছাড়েনি ঘাসফুল শিবির। নেতৃত্বের অবস্থা এমনই যে তারা বসে মেটাতে পারলো না, এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে তারা অভিযোগ করছে পুলিশের কাছে। এমনকি এমন অভিযোগ উঠেছে যে ওদের হাতে কয়েকজন মহিলা কর্মীরাকে নির্যাতিতা হয়েছেন, দুপক্ষই বলছে। তা এদের হাতে কি আমার পশ্চিমবাংলার নারীদের কি সুরক্ষা থাকবে? প্রশ্ন আমাদের এটা।
গত 21শে জানুয়ারি বিজেপির আদি ও নব্যের লড়াইয়ে রণক্ষেত্র হয়ে ওঠে বর্ধমান শহর। এবার সেই ঘটনা দক্ষিণ 24 পরগনায়। রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা। নাবালক নাবালিকাদের ক্ষেত্রে পোশাকে দিয়ে স্পর্শ করা হলে তা যৌন নির্যাতন নয়। বম্বে হাইকোর্টের এই রায় অসন্তোষ প্রকাশ করে আজ সুপ্রিম কোর্টে সওয়াল করেন অ্যাটর্নি জেনারেল। শুনানির পর রায়ের উপর স্থগিতাদেশ দিল সর্বোচ্চ আদালত। প্রিভেনশন অফ চাইল্ড ফ্রম সেক্সুয়াল অফেন্সেস অর্থাৎ পক্সো নিয়ে বম্বে হাইকোর্টের রায় স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। বুধবার প্রধান বিচারপতি এস এ বোবদের বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। গত 19শে জানুয়ারি বম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চের বিচারপতি পুষ্পা গানেতিওয়ালা তার রায়ে বলেন, নাবালক নাবালিকাদের ক্ষেত্রে পোশাক খুলে বা জামা কাপড়ের ভিতরে হাত গলিয়ে তাদের স্পর্শ না করা হলে তা যৌন নির্যাতন নয়। ত্বকের সঙ্গে সরাসরি সংস্পর্শ না হলে পক্সো আইন মোতাবেক তা যৌন নির্যাতন বলা যাবে না। এমন ঘটনা পক্সো আইনের আওতাতেও পড়বে না। 2016 সালে এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তিকে 3 বছর কারাদণ্ডের নির্দেশ দেয় নিম্ন আদালত। সেই রায়কে চ্যালেঞ্জ করে বম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চে আবেদন জানান ওই ব্যক্তি। তারই প্রেক্ষিতে বম্বে হাইকোর্টের বিচারপতি পুষ্পা গানেতিওয়ালা আইনি ব্যাখ্যা দেন এবং ওই ব্যক্তিকে ভারতীয় দণ্ডবিধির 354 নম্বর ধারা অনুযায়ী 1 বছরের কারাদণ্ড দেন। বম্বে হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে আবেদন জানায় কেন্দ্র। বুধবার তারই শুনানি চলাকালীন কেন্দ্রের অ্যাটর্নি জেনারেল কে বেণুগোপাল বলেন, বম্বে হাইকোর্টের রায় অত্যন্ত বিরক্তিকর। এই রায় একটি বিপজ্জনক নজির সৃষ্টি করবে। শুনানি শেষে নাগপুর বেঞ্চের রায়ের উপর স্থগিতাদেশ জারি করে সুপ্রিম কোর্ট। এবিপি আনন্দ।